এই বাস্তবতায় মুসলমানরা একটা সময় এসে নিজেদের স্বতন্ত্র করার ভাবনা তারা ভাবতে থাকে। সেই ভাবনায় আমি সেই দীর্ঘ সাম্প্রদায়িকের কথা বলছি না, মুসলমানদের যে রাষ্ট্র সেটা প্রথম বা মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র প্রয়োজন, তার প্রথম প্রস্তাবটা আমরা আলোচনা যাব। সেই প্রথম প্রস্তাবটা দেখেন, মুসলমানদের পৃথক রাষ্ট্রের প্রথম প্রস্তাব 1930 মুসলিম লীগের বার্ষিক সম্মেলন হয়। সেই সম্মেলনে স্যার আল্লামা ইকবাল, যাকে আমরা পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বলি, সেই আল্লামা ইকবাল সভাপতির ভাষণে বলেছিলেন যে ভারতবর্ষে মুসলমানদের জন্য একটা পৃথক রাষ্ট্র করতে হবে। অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছে তিনি প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই প্রস্তাবটা ছিল পাঞ্জাব, বেলুচিস্তান, সিন্ধু এবং আপনার কি বলে যে আরেকটা কাশ্মীর, এই অঞ্চল নিয়ে একটা মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র করতে হবে। এই যে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র, আমি যেটা বলছিলাম যে পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান আর হলো আপনার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, আমি সরি ওখানে কাশ্মীর বলে ফেলেছিলাম, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, পাঞ্জাব এবং সিন্ধু, এই চারটি অঞ্চল নিয়ে মুসলমানদের জন্য রাষ্ট্র করতে হবে। খেয়াল করে রাখবেন আপনারা, প্রথম মুসলমানদের রাষ্ট্র প্রস্তাব দিয়েছেন আল্লামা ইকবাল, চারটি জায়গা। সেই হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের নামটি সেখানে নেই, অথচ 47 সালে ছিলাম। তাহলে 33 সালে ওই প্রস্তাবে আমাদের রাখা হয়নি, কারণটা আমরা পরে আলোচনায় যাব। তারপর আমি আসি, সেটা হলো পাকিস্তান নামকরণ। আজকে যে পাকিস্তান নামকরণ 1933 সালে এটা করেছিলেন চৌধুরী রহমত আলী। উনি পাঞ্জাবি, পড়ালেখা করতেন। সেখানে তিনি এই পাকিস্তান নামটা করেছিলেন মুসলমানদের জন্য একটা আলাদা ভূখণ্ডের দাবিতে। সেখানে তিনি এটা যে পাকিস্তান, PAKISTAN, এখানে আমি আইকে বাদ দিয়ে দুটো ভাগ করব, অর্থাৎ তিনি দুটো জায়গার নামের অক্ষর নিয়ে দু শব্দ, যার অর্থ হলো পবিত্র। পাক মানে পবিত্র, এটা হচ্ছে উর্দু শব্দ। এরপরে আমি আইটাকে পরে আসছি, সেটা হচ্ছে আপনার STAN, স্থান। স্থান হচ্ছে ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে জায়গা, অর্থাৎ পাক স্থান অর্থাৎ পবিত্র। এর ভিতরে যেটা আসলো সেটা হলো এই যে P ফর পাঞ্জাব, A ফর আফগানিয়া। A ফর আফগানিয়া, মনে রাখবেন আফগানিস্তান নয়, A ফর আফগানিয়া। আফগানিয়াটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের স্থানীয় নামটা হচ্ছে আফগানিয়া। অর্থাৎ আগে যেটা 30 সালে আল্লামা ইকবাল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বলেছিলেন, কিন্তু এই জায়গাটা এসে আমরা পাচ্ছি হলো সেটার আরেকটা নাম আফগানিয়া। তাহলে P ফর পাঞ্জাব, A ফর আফগানিয়া, S ফর সিন্ধু, বেলুচিস্তানের শেষ তিনটা বর্ণ TAN, বেলুচিস্তান। তাহলে পাঁচটা জায়গা হলো পাঞ্জাব, আফগানিয়া, কাশ্মীর। ভাগ করলেন, সেটা হচ্ছে দুটো শব্দ দেখেন, এই যে পাক, পাকিস্তান মানে পাক, পাঞ্জাব, আফগানিয়া, কাশ্মীর, এটা হচ্ছে একটা শব্দ। আর একটা হলো STAN। আর আইটা তিনি ব্যবহার করেছেন উচ্চারণের সুবিধার জন্য, PAKISTAN পাকিস্তান, এটা উনি উচ্চারণের সুবিধার্থে উনি ব্যবহার করেছেন। তারপরে যেটা আসলো
সেটা হলো 1940 সালে লাহোর প্রস্তাব। তার আগে বলি 1933 সালে যে পাকিস্তান নামকরণ করা হয়েছে 5টি জায়গা, সেটা কিন্তু আমাদের পূর্ব বাংলা নেই। তাহলে 40 সালে লাহোর প্রস্তাব এসে থাকবে। তাহলে 30 সালে আল্লামা ইকবাল মুসলমানদের রাষ্ট্র ভাবনার কথা বলেছেন, আমরা নেই। 33 সালে চৌধুরী রহমত আলী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বসে তিনি যে মুসলমানদের রাষ্ট্রের নামকরণটা করেছেন, সীমাটা নির্ধারণ করেছেন, সেখানেও আমরা পূর্ব বাংলা নেই। 1940 সালে লাহোর প্রস্তাবে এসে বলা হলো শেরে বাংলা 23 মার্চ 1940 লাহোরে মুসলিম লীগের সভায় উনার যে প্রস্তাব সেটা হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাব। সেই প্রস্তাব বলা হয়েছিল মুসলিম অধ্যুষিত উত্তর পূর্বাঞ্চল। এই যে আমাদের উত্তর পূর্বাঞ্চল নিয়ে যেটাকে মিন করা হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে যে নতুন প্রদেশটা করা হয়েছিল, সেই নতুন প্রদেশটা হলো পূর্ববঙ্গ। বাংলা সাহেব তার প্রস্তাবে মিন করেছিলেন, তারপরে বলেছেন এটা পুনর্গঠনের প্রস্তাব ছিল লাহোর প্রস্তাবে, এবং সেখানে বলা হয়েছিল দুটি রাষ্ট্র নিয়ে গঠিত হবে একটি যুক্তরাষ্ট্র বা ফেডারেল স্টেট। তাহলে একটু দেখেন আপনার, লাহোর প্রস্তাবে মুসলমানদের রাষ্ট্র হবে ফেডারেল স্টেট। খেয়াল করেন, ফেডারেল স্টেট, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র অর্থ হলো একটা রাষ্ট্রের মধ্যে একাধিক প্রদেশ, একাধিক রাজ্য, একাধিক স্টেট, যা কিছু থাকতে পারে, যে আমেরিকা স্টেট বলে, ব্রিটেনে আপনার রাজ্য বলে, ভারতে প্রদেশ বলে, এক এক জায়গায় এক একটা বলে, এবং প্রতিটা অঞ্চল এক একটা স্বায়ত্ত একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে। সাধারণত একটা ফেডারেল স্টেটে ক্ষমতা তারা এক্সারসাইজ করে। প্রথমত হচ্ছে পররাষ্ট্র, প্রতিরক্ষা, অবস্থা। এই 4টি বিষয় তাদের হাতে রাখে। বাকি বিষয়গুলো রাজ্য সরকারের হাতে থাকে। যেমন আপনি পশ্চিমবঙ্গে দেখেন, ওদের একটা বিধানসভা আছে, আবার সেন্ট্রালে তাদের একটা লোকসভা আছে, রাজ্যসভা আছে। এই বিধানসভায় যারা নির্বাচিত আসতেছেন তারা মুখ্যমন্ত্রী হচ্ছেন, আর কেন্দ্রে যিনি প্রধান হচ্ছেন তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, চিফ মিনিস্টার হচ্ছেন। আবার ঝাড়খণ্ডে হচ্ছে, বিহারে হচ্ছে, উড়িষ্যায় হচ্ছে। এরকম ওদের 28টি রাজ্যে আলাদা আলাদা স্বায়ত্ত শাসন তারা ভোগ করছে। তাহলে আমাদের যে মুসলমানদের রাষ্ট্রটা জন্য লাহোর প্রস্তাব দিয়েছিলেন শেরে বাংলা সাহেব, সেটা ছিল একটা যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র হলো আমরা একটা প্রদেশ হব, আমরা স্বায়ত্ত শাসন পাবো, আমরা পার্লামেন্ট পাবো, আমরা অর্থনীতি বাজেট করতে পারবো, রেভিনিউ নির্ধারণ করতে পারবো, রেভিনিউ কালেক্ট করতে পারবো। এই সুযোগগুলো আমরা পাবো। সেই জন্য আমরা লাহোর প্রস্তাবটাকে ঐতিহাসিক বলছি। আপনারা সবাই বলে থাকে 14 আগস্ট 1900 পাকিস্তান স্বাধীন হয়েছে। আমি স্বাধীন শব্দটা বলছি না। 1947 সালে পাকিস্তান কিন্তু ফেডারেল স্টেট হয়নি, হয়েছে ইউনিটারি স্টেট। ইউনিটারি, একটু বলে দিচ্ছি, ইউনিটারি। ফেডারেল হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউনিটারি হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র। আমাদের বাংলাদেশে যেমন এখন অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক সংস্কার করার জন্য যে কমিটি করেছে, সেই কমিটি আমাদের প্রাক্তন যে বৃহৎ 4টি বিভাগ, 4টি বিভাগকে নিয়ে একটা মানে প্রদেশ করার প্রস্তাব করেছে। অর্থাৎ বাংলাদেশটাকে একটা ফেডারেল স্টেট বা যুক্তরাষ্ট্র করার প্রস্তাব দিয়েছে। এটা যুক্তিযুক্ত কিনা, এটা কতটা প্রয়োজন আছে, কতটা প্রয়োজন নেই, এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের ডিবেট হবে, এটাই স্বাভাবিক। আমরাও সেই ডিবেটটা আপনাদের রিটেনের সময় করব, আলোচনা করব যে আমাদেরটা সেটা হতে হলে কি থাকতে হয়, কতটা সুযোগ সুবিধা থাকতে হয়, আমাদের অর্থনীতির আকারটা কিরকম, আমাদের অর্থনীতির বিষয়গুলো কিরকম, বহু চিন্তার বিষয় আছে, সেটা আমরা আলোচনা যাব। তাহলে লাহোর প্রস্তাবে বক্তব্য ছিল আমরা হব যুক্তরাষ্ট্র। 47 সালে আমরা যুক্তরাষ্ট্র হইনি, হয়েছি এক কেন্দ্রিক রাষ্ট্র। কেন হলাম এক কেন্দ্রিক রাষ্ট্র? এই এক কেন্দ্রিক রাষ্ট্র হয়েছিলাম এই কারণে, সেটা হলো লাহোর প্রস্তাব পরিবর্তন, এপ্রিল 1946। এই লাহোর প্রস্তাব পরিবর্তন করা হয়েছে 1946 সালে এপ্রিল মাসে। এর আগে 1946 সালের মার্চ মাসে
1935 সালে ভারত শাসন আইন মোতাবেক ভারতবর্ষের দ্বিতীয় এবং শেষ নির্বাচন হয়। সেই নির্বাচনে মুসলিম লীগের ম্যানিফেস্টো ছিল লাহোর প্রস্তাব। সে কারণে মুসলিম লীগ ব্যাপকভাবে জয়লাভ করেছিল, যেটা 1937 সালে হয়নি। আর 1937 সালে সারা ভারতের মধ্যে 11টা রাজ্যের মধ্যে শুধুমাত্র বাংলায় মুসলমানরা, অর্থাৎ শেরে বাংলার কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগের শ্যামা প্রসাদের হিন্দু মহাসভাকে নিয়ে শেরে বাংলা সাহেব কোয়ালিশন সরকার করেছিলেন। অর্থাৎ একমাত্র বাংলায় মুসলমানরা শাসন ক্ষমতায় বসতে পেরেছিলেন। পাঞ্জাবে মাত্র 2টি আসন পেয়েছিল, সিন্ধুতে তারা মনোনয়ন দিতে পারেনি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কোনো আসন পায়নি। এই ছিল ওই অঞ্চলের মুসলিম লীগের বাস্তবতা। প্রমাণ হলো যে ভারতবর্ষে 1906 সালে ঢাকায় শাহবাগে সলিমুল্লাহ সাহেবের বাগান বাড়িতে সারা ভারতবর্ষের 68 জন মুসলিম নেতা এসে এই মুসলিম লীগের শুভ সূচনা করেছিলেন। যদি সেটা মুসলিম লীগ নাম ছিল না, পরে কিভাবে মুসলিম লীগ নাম হলো এই বিস্তারিত আলোচনা আমরা বঙ্গভঙ্গের সময় করব। এই যে মুসলিম লীগের যে যাত্রাটা, অর্থাৎ এই বাংলায় মুসলিম লীগের জন্ম, এই বাংলায় মুসলিম লীগের বিকাশ, এবং সেই মুসলিম লীগ 1937 সালে বাংলায় শাসন করেছিল। আর বাংলায় শাসন করেছে, অন্য কোথাও মুসলিম লীগ নাই। এখন ধাঁচাটা হচ্ছে মুসলিম লীগ 37 সালে, মানে মুসলিম লীগ এর আগে কোনো ক্ষমতা দেখাতে পারেনি বাংলায়। এই জন্য 33 সালে আল্লামা ইকবাল আমাদের কথা উচ্চারণই করেননি, হয়তো ভুলে গিয়েছেন যে উত্তর পূর্বাঞ্চলে মুসলমানরা আছে। আমার এও ধারণা যে চৌধুরী রহমত আলী হয়তো মাথায় ছিল না যে ভারতে আর কোন জায়গাটায় মুসলমানরা বেশি আছে, যে কারণে উনি পাকিস্তান নামকরণ করলেন উত্তর পশ্চিমের যে 5টি জায়গা সেখানে আমাদের রাখেননি। কিন্তু 1937 সালে নির্বাচনে প্রমাণ হলো মুসলিম লীগের শক্তি ভারতবর্ষে একমাত্র বাংলায়। এই বাত আর অবজ্ঞা করা যায় না। এই জন্য 40 সালে লাহোর প্রস্তাবে আমাদেরকে ইনক্লুড করা হলো। আবার সেই লাহোর প্রস্তাবটা পরিবর্তন করা হলো 1946 সালে এপ্রিল মাসের 6-7 তারিখে দিল্লিতে মুসলিম লীগের যারা জয়লাভ করেছিলেন তাদেরকে নিয়ে জিন্না সাহেব, তখন মুসলিম লীগের সভাপতি, উনি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি সিদ্ধান্ত নিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে একটি অখণ্ড রাষ্ট্র, একটি ইউনিটারি স্টেট হবে, ফেডারেল স্টেট হবে না। এই যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্তটা কার্যকর হলো আপনার 1947 সালে 14 আগস্ট পাকিস্তান হলো। 14 আগস্ট পাকিস্তান হলো। আমরা বলি 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে, 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করি 14 আগস্ট 1947 পাকিস্তান কি নামে স্বাধীন হয়েছিল? ভারত কি নামে স্বাধীন হয়েছিল? পাকিস্তানের নাম ছিল ডোমিনিয়ন স্টেট অফ পাকিস্তান। ডোমিনিয়ন স্টেট অফ পাকিস্তান। ভারতের নাম ছিল ডোমিনিয়ন অফ ইন্ডিয়া। ডোমিনিয়ন শব্দের অর্থ হলো অধিরাজ্য। আমাদেরকে তারা ভাগ করেছে বাট তাদের অধীনে রেখে। যেমন ওই সময় যারা গভর্নর জেনারেল শপথ নিতেন ব্রিটিশ রাজা 6ষ্ঠ জর্জের নামে। আমরা তাহলে কি স্বাধীন হলাম? আর স্বাধীন দেশের পরিচয়টা হচ্ছে তার সংবিধান থাকতে হবে। আমাদের সংবিধান ছিল না। 1950 সালের নভেম্বর মাসে ভারতে 49 সালের নভেম্বর মাসে ভারতের সংবিধান গৃহীত হলো এবং 1950 সালে জানুয়ারি মাসের 26 তারিখে, গত 26 তারিখে তাদের প্রজাতন্ত্র দিবস গেল। সেই দিন ভারতের সংবিধান বলবৎ হলো। এর মধ্য দিয়ে ডোমিনিয়ন থেকে মুক্তি লাভ করলো ভারত। ডোমিনিয়ন অফ ইন্ডিয়ার জায়গায় নাম হয়ে গেল ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ একটা যুক্তরাষ্ট্র হিসাবে যাত্রা শুরু করলো ইন্ডিয়া। 1956 সালে 23 মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান হলো
সেই সংবিধানে পাকিস্তানের নামকরণ করা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এর মধ্য দিয়ে ডোমিনিয়ন স্টেট অফ পাকিস্তান বাদ হয়ে গেল। এখন স্বাধীন হলাম কি হলাম না, কি হলাম কি হলাম না, একটু আপনাদেরকে বিবেচনা করার অনুরোধ করব। আমরা বলে থাকি, বইপত্রে লেখা আছে 47 সালের 14 আগস্ট আমরা পাকিস্তান স্বাধীন হয়েছে। আমরা 1971 সাল 70 সাল পর্যন্ত আমরা 14 আগস্ট স্বাধীনতা দিবস পালন করেছি। আমরা স্কুলে স্পোর্টস করেছি, উৎসব করেছি, কাগজ দিয়ে নানা রকম সাজিয়েছি, অনেক কিছু হয়েছে। এখন আমি যেটা তুললাম সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। আমি বলছি না যে আমরা স্বাধীনতা বলবো না, কিন্তু আমি একটা আলোচনাটা বাড়ালাম, আপনাদের ভিতরে একটা আলোচনা খোরাক দিলাম যে একটু আলোচনা করার সুযোগ পাবেন আপনারা। এবার আসেন, আমি পাকিস্তান ভাঙার কারণ, এই তো পাকিস্তান হলো, এখন পাকিস্তান ভেঙে গেল 1971 সালে। আপনারা মনে রাখবেন, কোনো কিছুই অনুঘটক ছাড়া ঘটে না। তাহলে অনুঘটক হচ্ছে পূর্ববর্তী সেই ঘটনা যে ঘটনা প্রতিক্রিয়ায় পরবর্তী ঘটনা ঘটে, অর্থাৎ পূর্ববর্তী ঘটনা ছাড়া প্রতিক্রিয়াবিহীন কোনো ঘটনা পরবর্তী ঘটনা ঘটাবে না। ওই পূর্ববর্তী ঘটনাকে বলা হয় অনুঘটক। তাহলে অনুঘটকটা কি? পাকিস্তান ভাঙার প্রথম অনুঘটকটা হলো লাহোর প্রস্তাব পরিবর্তন। আমি আপনাদের দেখাচ্ছি লাহোর প্রস্তাব পরিবর্তনের ফলাফল কিভাবে 1971 সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হতে সাহায্য করেছিল। প্রথম আসেন 1954 সালের নির্বাচন। সেই নির্বাচনে আপনারা সবাই জানেন, আমি যখন পাকিস্তান আমল পড়াবো এই 1954 নির্বাচন আলোচনা করবো, সেখানে প্রচুর তথ্য পাবেন বইতে, এই বিষয়ে সব লেখা আছে। আমি আপনাদের সাথে আলোচনা করব, একটু গভীরে যাব, একটু চিন্তা করব, একটু মূল্যায়ন করার জন্য নিজেকে প্রস্তুত করব। সেই 1954 সালে নির্বাচনে 21 দফা ম্যানিফেস্টো, সেই 21 দফা ম্যানিফেস্টোর 19 নং দফায় বলা হয়েছিল যে আমাদেরকে লাহোর প্রস্তাব মোতাবেক স্বায়ত্ত শাসন দিতে হবে। তাহলে একটু বিবেচনা করবেন আপনারা, যদি 40 সালের লাহোর প্রস্তাব মোতাবেক 47 সালের 14 আগস্ট পাকিস্তান হতো, তাহলে আমরা কোনোভাবেই 1954 নির্বাচনে এই দাবি করতাম না 19 নম্বর দফায় যে লাহোর প্রস্তাব মোতাবেক আমাদের স্বায়ত্ত শাসন দিতে হবে। তাহলে 54 নির্বাচন দেখেন তো আমাদের, তার আগে ভাষা আন্দোলনের পরে কথা বলবো, একটু পরে বলবো। 54 নির্বাচন, সেই ভাষা আন্দোলনের প্রথম প্রভাব, যেখানে মুসলিম লীগ পাইছিল মাত্র 9টা আসন, আর যুক্ত ফ্রন্ট পেয়েছিল 223টা আসন। আরো বিষয়গুলো রয়েছে যেগুলো আমি ডিটেলস আলোচনা করেছি বইতে, অসংখ্য তথ্য রয়েছে, আপনারা বইটা পড়লেই বুঝতে পারবেন। আমার সেখানে একটা ইন্ট্রোডাকশন থাকে এবং ইন্ট্রোডাকশনের পর বইয়ের তথ্য থাকে। সেই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমালোচনা করব, যুক্তি পাল্টা যুক্তি দেব। যত ডিবেট করতে পারবেন তত বেশি আপনি সমৃদ্ধ হবেন এবং তত বেশি তথ্য জানতে পারবেন। তারপর যেটা বলছিলাম, তাহলে আমরা দিতাম না। এবার আসেন কাকমারি সম্মেলন। আপনাদের দেখার থেকে বলি, আমাদের বাংলাদেশের বাঙালি জাতির মহান নেতা মৌলানা ভাসানী সাহেব, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, 1957 সালের ফেব্রুয়ারি মাসের 7-8 তারিখে আরো দুদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, ওইটা আমি এই মুহূর্তে বলছি না। 7-8 তারিখে মুসলিম লীগের আওয়ামী লীগের বিশেষ অধিবেশন হয়, কাউন্সিল অধিবেশন হয় মৌলানা ভাসানীর নেতৃত্বে। সেই অধিবেশনে মৌলানা ভাসানী সাহেবের সরার্দি সাহেব তখন সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন তখন আপনার আতাউর রহমান খান। আতাউর রহমান খানের মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভায় শেখ মুজিব ছিলেন বাণিজ্য মন্ত্রী। ওই সম্মেলনে মৌলানা ভাসানী বলেছিলেন, মৌলানা ভাসানী তাকে সবসময় মুজিব এবং তুই করে বলতেন আদর করে, আর মুজিব সবসময় ভাসানীকে বলতেন হুজুর। অসংখ্য গল্প এখানে রয়েছে আমাদের জীবনের,
ইতিহাসের প্রতিটা পরত আমাদের এতটাই সমৃদ্ধ, এতটাই যুক্তি এবং কি বলবো যে তথ্য নির্ভর, যা আমাদেরকে সত্যিকার অর্থে জানতে যদি চাই আমরা, আমাদেরকে রোমাঞ্চিত করে, আমাদেরকে পুলকিত করে এবং নিজেদেরকে ভাবতে শেখায় আমরা সেই জাতি যারা এমন একটা সংগ্রামের মধ্য দিয়ে এসে ৭১-এ বাংলাদেশ অর্জন করেছি। তারপরে ৭২ থেকে এই পর্যন্ত রাজনীতি নিয়ে আপনাদের সিলেবাসে ৭ নম্বর আছে, তখন আপনাদের সাথে সব আলোচনা হবে। ২৪-এর গণ অভ্যুত্থান, বিপ্লব, স্বাধীনতা সবই আমরা যুক্তি দিয়ে কথা বলবো, তথ্য দিয়ে কথা বলবো। এবার আসেন, সেটা হলো মৌলানা ভাসানী সাহেব সেই সম্মেলনে বলেছিলেন, যদি আমাদেরকে পূর্ণ স্বায়ত্ত শাসন দেওয়া না হয়, যদি আমাদেরকে পূর্ণ স্বায়ত্ত শাসন দেওয়া না হয় লাহোর প্রস্তাব মোতাবেক, তাহলে পূর্ব বাংলার বাঙালি জাতি পাকিস্তানকে আসসালাম আলাইকুম বলতে বাধ্য হবে। আসসালাম আলাইকুম শব্দের অর্থ বিদায়। মৌলানা ভাসানী ৫৭ সালের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে কি এই কথা বলতেন? যদি ৪০ সালের শেরে বাংলার লাহোর প্রস্তাব মোতাবেক ৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের জন্ম হতো, পাকিস্তানের জন্ম হতো, একটু বিবেচনা রাখবেন, নিজের কাছে প্রশ্ন করেন যে হতো কিনা। এরপরে যেটা দাঁড়ালো সেটা হলো ১৯৬৬ সালে ৬ দফা ও বাঙালি জাতির মুক্তির সনদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন তিনি বঙ্গবন্ধু হননি, ৬ দফা দেওয়ার পর ৬৯ সালে ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি পাবেন। তার আগে ঢাকা কলেজের ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি তিনি প্রথম তাকে বঙ্গবন্ধু সম্বোধন করেছিলেন। আমি যেটা বলছিলাম সেটা হলো ৬ দফা দিলেন। এই ৬ দফা এবং ৭১-এ বাংলাদেশ স্বাধীন, তার মানে ৬ দফার ভিতরে ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে, এবং প্রত্যেকটা দফা তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি নতুন কিছু বলিনি, এটা লাহোর প্রস্তাবে বলা আছে, এটা আমাদের ওই ইসে কি বলে মন্ত্রী মিশন সিদ্ধান্তে বলা আছে, এটা জিন্নাহ সাহেব এই কথা বলেছিলেন। অর্থাৎ যেগুলো ঘটনা ঘটেছে তারই ভিত্তিতে এবং লাহোর প্রস্তাবকে কেন্দ্র করে শেখ মুজিব ৬ দফা দিয়েছিলেন, এবং সেই ৬ দফা দিয়ে তিনি ঢাকায় এসে বলেছিলেন, এটা দিয়েছিলেন ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে লাহোরে। আর সেই লাহোরে যে আইয়ুব খানের পক্ষের কনভেনশন মুসলিম লীগ ছাড়া সারা পাকিস্তানের সকল রাজনৈতিক দলের নেতাদের কনভেনশন ডাকা হয়েছিল, এটা ছিল আপনার লাহোরে নিজামী ইসলামী নেতা চৌধুরী মোহাম্মদ আলীর বাসায়। সেই বাসায় শেখ মুজিব উত্থাপন করলেন আলোচ্য সূচি হবে ৬ দফা, আলোচ্য সূচি হবে ৬ দফা। কেউ মানেনি। পরে উনি সাংবাদিক সামনে ৬ দফা আলোচনা করেন, তুলে ধরেন, ঢাকায় ফিরে এসে বললেন ৬ দফা বাঙালি জাতির মুক্তির সনদ। এই ৬ দফা পরবর্তী সময় আন্দোলন সংগ্রামের একটা পর্যায়ে এসে ১৯৭১ সালে ৬ দফা হয়ে গেল ১ দফা। আর ১৯৭০ নির্বাচনী অংশ নিয়েছিলেন এমন একটা দাবি ৬ দফা ছিল তার নির্বাচনী ইশতেহার। আর ৬ দফা ভিত্তিতে তিনি সংবিধান রচনা করবেন, কিন্তু পাকিস্তান কোন অবস্থায় তাকে সেই সুযোগ দেবে না। কারণ ৬ দফা ভিত্তিক পাকিস্তানের সংবিধান হলে পাকিস্তান ক্ষমতা হারিয়ে ফেলবে, সব ক্ষমতা চলে আসবে পূর্ব পাকিস্তানে। আপনারা মনে রাখবেন যে ক্ষমতা মানুষের এতটাই লোভী যে মানুষ ক্ষমতা অর্জন করতে চায়, ক্ষমতা সম্প্রসারণ করতে চায়, অর্জিত ক্ষমতা কেউ হারাতে চায় না। এটা মানুষের জন্মগত একটা চেতনা, জন্মগত একটা ধারণা। তো কাজেই তারা কোনোভাবেই ১৯৭১ সালে মার্চ মাসের ১৬, ১৭, ১৯, ২০, ২১ ৫ দিন ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধুর বৈঠক হয়েছে। ২২ তারিখে ইয়াহিয়া খানের উপস্থিতিতে বৈঠক হয়েছে ভুট্টো খানের সাথে, বাট কোনো সমাধান হয়নি। ওরা সিদ্ধান্ত নিল হবে না, সামরিক ব্যবস্থায় যেতে হবে। এ কারণে সামরিক ব্যবস্থায় গেল বাংলাদেশে, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, বাংলাদেশে
মুক্তিযুদ্ধ হলো, আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জন করলাম। তাহলে দেখুন তো লাহোর প্রস্তাব যদি পরিবর্তন না হতো 1954 সাল, 57 সাল এবং 6 দফা নিয়ে আমরা যেতে পারতাম কিনা। তাহলে পাকিস্তান ভাঙার জন্য কিন্তু 1 নম্বর কারণ হচ্ছে লাহোর প্রস্তাব পরিবর্তন। এবার বলছিলাম ভাষা সমস্যা এবং ভাষা আন্দোলন। দেখেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এটি যদি বলা না হতো তাহলে কি আমাদের বাংলা ভাষার পক্ষে আন্দোলন করার কোনো প্রয়োজন হতো? আর ভাষা আন্দোলনের প্রয়োজন না হলে আমরা কি 1952-এর 21 ঘটাতে পারতাম? আপনারা জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টর কমান্ডার, আমাদের মুক্তিযুদ্ধের প্রথম নিয়মিত বাহিনী বা ব্রিগেডের অধিনায়ক, ওনার নামে পরিচালিত জেট ফোর্স, আরো দুটো ছিল শফিউল্লাহ ফোর্স, খালেদ মোশাররফ ফোর্স। জিয়াউর রহমান সাহেব 1974 সালে একটি জাতির জন্ম একটা প্রবন্ধ লিখেছেন, বিচিত্রায় বেরিয়েছে। এই প্রবন্ধ আপনারা খুঁজলেই পাবেন। সেখানে তিনি প্রথম লাইনটা বলেছিলেন 1948 সালে যেদিন রেসকোর্স ময়দানে জিন্নাহ সাহেব বললেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, সেদিন বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছে। আই মাস্ট সেলুট। আমি তাকে অভিনন্দন জানাবো, অভিবাদন জানাবো এই মহান কথার জন্য। তারপর যেটা আসে সেটা হলো অর্থাৎ 52 সালের ভাষা আন্দোলন আমাদের রফিক, জব্বার, শফিউর রহমানদের রক্তের বিনিময়ে বাংলা ভাষাভাষী মানুষের ঐক্য হয়েছে। এই ঐক্যটাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদের অপর অর্থটা হলো ঐক্য। যে কোনো ধরনের ঐক্যকে আপনি জাতীয়তাবাদ বলতে পারেন। জাতীয়তাবাদ শুধুমাত্র ভাষার ভিত্তিতেই হয় না, জাতীয়তাবাদ ঐক্য নানাভাবে হয়। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি। আপনারা সহজে আমার কথা বুঝতে পারছেন। যদি আমি চীনা ভাষা বলতাম মনের ভাব প্রকাশ হতো না, আমার ঐক্য হতো না, ঐক্য নাই আমার সাথে। আবার আমি দেখি আমরা বাংলাদেশের ভূখণ্ডের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ। আবার যদি আমি বলি যে আমি একটা ধর্মীয় আচার আচরণে বিশ্বাস করি, সেটা যে কোনো ধর্ম হতে পারে, আমি মুসলমান, আমি ইসলামী সংস্কৃতির ভিত্তিতে সারা বিশ্বের অসংখ্য মুসলমান আমরা ঐক্য গড়ে তুলেছি। এই ঐক্য হচ্ছে আমাদের ধর্মীয় ও জাতীয়তাবাদ, অর্থাৎ ধর্মীয় জাতীয়তাবাদ। আবার আমরা একটা রাজনীতি করেন, আপনার একটা আদর্শ আছে, সেই রাজনৈতিক আদর্শে আপনারা অনেক মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। এই ঐক্যটা হচ্ছে আপনার আদর্শিক ঐক্য। আবার দেখেন তো জাতিসংঘ ব্যবস্থাপনায় সারা পৃথিবীর 193টা জাতি ঐক্যবদ্ধ হয়েছে কিনা, এটা আন্তর্জাতিক জাতীয়তাবাদ। অর্থাৎ যেখানে ঐক্য সেখানে জাতীয়তাবাদ। একের সর্বনিম্ন পর্যন্ত আপনি যদি ঢাকায় বসবাস করেন, আপনার বাড়ি যদি দিনাজপুর হয় আর আপনার পাশে যদি দিনাজপুরে আপনার বাড়ি থেকে অনেক দূরে একটা ছেলে থাকে, মনে হবে যে আপনার একটা আত্মার আত্মীয়। আর গ্রামের হলে তো কথাই নেই। আর আপনি ধরেন এখান থেকে পড়ালেখা করতে বা যে কোনো কারণে আমেরিকায় গেলেন, অস্ট্রেলিয়ায় গেলেন, সেখানে যদি আপনার বাড়ি দিনাজপুর, আপনি ওই রাঙামাটির একটা ছেলের সাথে বলেন, মনে হবে যে আপনার আত্মার আত্মীয়। এই যে অনুভূতিটাই হচ্ছে আমাদের ঐক্য এবং আমাদের জাতীয়তাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদের একক কোনো জাতীয়তাবাদ বলে কথা নেই, যেখানে ঐক্য সেখানে জাতীয়তাবাদ। অর্থাৎ আমাদের 47 সালে ইসলামের ভিত্তিতে ঐক্য ছিল, সে ছিল ইসলামী জাতীয়তাবাদ। 52-এর 21 কিন্তু সেই জাতীয়তাবাদ পরিবর্তন করেছে, এটা আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। করেছে বিদায় আপনারা তো এক বাক্যে বলেন, যদি 52-এর 21-এর মধ্যে দিয়ে ঐক্য না হতো তাহলে কি আমরা 1954 নির্বাচনে মুসলিম লীগকে এত চরম ভরাডুবি করতে পারতাম? চিরদিনের জন্য মুসলিম লীগকে আমরা বিদায় করেছি 1954 নির্বাচনে। আমরা 56 সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা করাতে পারতাম। আমরা 62 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন, শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করে প্রত্যাহার করতে বাধ্য করতে পারতাম। আমরা 66 সালে 6 দফা দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 69 সালে গণ অভ্যুত্থান করতে পারতাম যদি ঐক্য না হতো। 1970 নির্বাচনে ঐক্য না হলে কি এত বিজয় হতো?
1971-এ সারা জাতি ধর্মমত নির্বিশেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো। যদি ঐক্য না হতো তাহলে সেই ঐক্যের ভিত্তিটা হচ্ছে 52-এর 21-এর প্রেক্ষাপট হচ্ছে 47 সাল থেকে, যখন তারা বলেছিল একমাত্র উর্দু হবে পাকিস্তান রাষ্ট্রভাষা। এর অর্থ ছিল ব্যবহার্য ভাষা হবে উর্দু, শিক্ষার মাধ্যম হবে উর্দু। তাহলে এই দুটো ভাষা ছাড়া তার কোথাও ব্যবহার করার দরকার নেই। আমি যে কথা বলছি মনে ভাব প্রকাশ হচ্ছে ব্যবহার্যের ভাষা। মাধ্যম যদি হয় একমাত্র উর্দু, ব্যবহার্যের ভাষা যদি একমাত্র উর্দু, তাহলে আমরা 56% বেশি মানুষ বাংলায় কথা বলি, আমাদের বাংলা কথাটা থাকবে না। এটা আমরা মানতে পারিনি। আর সে কারণে আমাদেরকে বাংলা ভাষা রক্ষা করার জন্য ভাষা আন্দোলন করতে হয়েছিল। তার যৌক্তিক পরিণত হয়েছিল 1952 সালে 21শে ফেব্রুয়ারি এসে। সেই মহান ভাষা আন্দোলন যারা করেছেন তাদের প্রতি আমার অবশ্যই আমাদের সবার সেলুট থাকতে হবে, কারণ তাদের সেই রক্তের ধারাবাহিকতায় 71 সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ অর্জন করেছি। আর সেই বাংলাদেশে আজকে আপনারা 47-48 বিসিএস দিচ্ছেন, এদিকে আপনারা 45 বিসিএস এ, তারপর 44 বিসিএস রিটেন হবে, 45 বিসিএস রিটেন হবে, এরকম চলবে। এখন 4টা বিসিএস রয়েছে। আমরা অনতি বিলম্বে প্রাইমারি, তারপরে ব্যাংক জব, এগুলো সব ডেট দিয়ে ক্লাস শুরু করার ঘোষণা দেব। তা আপনারা সেই সঙ্গে থাকবেন। এরপর আসেন, আমাদের এইবার শেষ হয়ে গেল। তাহলে আপনারা আজকে বুঝেছেন যে রাজনৈতিক ইতিহাস। সবাইকে ধন্যবাদ। আপনারা আগামীকাল আমার সাথে আন্তর্জাতিক বিষয়াবলী একটা ক্লাস করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। লিও টলস্টয়ের একটা বইয়ের নাম শুনেছেন, পিস অ্যান্ড ওয়ার। আমি এখানে পড়াবো পিস অ্যান্ড ওয়ার না, ওয়ার অ্যান্ড পিস, বা ওনার নাম যেটা ছিল ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি। আমি সেই যুদ্ধ এবং শান্তি আগামীকাল পড়াবো। লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিসের সাথে কেমন সম্পর্ক হবে। আমি লিও টলস্টয়ের একটা গল্প আমরা পড়েছি, আমি ক্লাস 9-10-এ 3 কোশ্চেন্স একটা গল্প পড়েছি। সে গল্পটা মনে গেঁথে আছে আপনাদের সাথে। পরে একটা ক্লাসে লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। আপনাদের ভালো লাগবে। ভালো লাগবে যে আপনাদের শিক্ষাটা হতে হবে জীবনমুখী শিক্ষা, এবং উৎপাদন চিন্তার জায়গা থেকে আমাদের শিখতে হবে রাষ্ট্রের জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে নিবেদিত হতে হবে। আপনারা চাকরি পেয়ে মানুষের কল্যাণে নিবেদিত হবেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা হবেন। এই মানসিকতা রাখলে সম্ভবত প্রশাসন দলীয়করণ হওয়ার সুযোগ কমে যাবে। আমাদের দেশে প্রশাসন প্রচন্ডভাবে দলীয়করণ হয়েছে, যে কারণে প্রশাসনকে দিয়ে কাজ করাতে হয় এবং তারা রাজনীতিবিদদেরকে কন্ট্রোল করতে পারে। যেখানে রাজনীতি কন্ট্রোল করবে অ্যাডমিনিস্ট্রেশনকে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে রাজনীতিকে। এটা আমাদের দুর্ভাগ্য, যে জন্য আমাদের দেশে চরম দুর্নীতি হয়। এই দুর্নীতি আমাদের জন্য ভয়াবহ একটা বাস্তবতা তৈরি করেছে। আবার এই দুর্নীতি যদি মুক্ত করতে, যেমন এই সরকার আসলো, বলল যে ইয়েদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের হিসাব দিতে হবে সম্পত্তির, দেয়নি। আবার আগস্ট মাসের 25 তারিখে গত বছর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব বলেছিলেন ওনার ক্যাবিনেটে যারা আছেন তাদের সম্পত্তির হিসাব দিতে হবে। এখনো তারা দেয়নি। আগামী ফেব্রুয়ারি এই মাসে দিতে পারে বা দেবে কিনা। এই যে বাস্তবতা, সেটা হলো যে আমাদের রাজনীতি যখন স্বচ্ছ হবে তখন প্রশাসনকে আপনি স্বচ্ছ করার শক্তি পাবেন। তো যাক, আগামী 8 তারিখে অন্তর্বর্তী সরকারের 6টি সংস্কার কমিটি তাদের চূড়ান্ত রিপোর্ট দেবে। আমরা সেই রিপোর্টগুলো আপনাদের এখানে যতটুকু তথ্য লাগে দেব, আর রিটেনে গিয়ে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। প্রথম একটু ডিস্টার্ব হয়েছিল, তার জন্য আমি দুঃখিত। আর সবাই আগামীকালকে ক্লাসে আবার যোগ দেবেন। খোদা হাফেজ।